পথ বের করতে হবে মন্তব্য মার্কিন রাষ্ট্রদূতের, সংলাপে জাতিসংঘ মহাসচিবের উদ্যোগ ফলপ্রসূ হবার আশা। ভিসি প্রো ভিসি অবরুদ্ধ থাকার প্রতিবাদে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পাল্টা কর্মসূচি, অচল অবস্থা নিরসনে বিকেলে শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক। নির্মাণের 6 মাস পর হরিপুরে চালু হচ্ছে দেশের সবচেয়ে বড় বিদ্যুৎ কেন্দ্র, এখনো শেষ হয়নি সিদ্ধিরগঞ্জ বাখরাবাদ গ্যাস পাইপলাইনের কাজ। প্রয়োজনের তুলনায় দেশে বিশেষজ্ঞ চিকিৎসক কম থাকায় সাক্ষাৎ নিতে বিড়ম্বনা, সুযোগ নিচ্ছে অসাধু ক্লিনিক ও ডায়াগনস্টিক ব্যবসায়ীরা। এবং টিসিবির পেঁয়াজ আমদানির ঘোষণার পর রাজধানী পাইকারি বাজারে কমতে শুরু করেছে পেঁয়াজের দাম, কমেছে চিনি এবং ভোজ্য তেলের দামও। সময় সংবাদের সঙ্গে আছি আমি আরিফুর রহমান। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য রাজনৈতিক দলগুলোকেই পথ বের করতে হবে। দুই দলকে সংলাপের জন্য জাতিসংঘ মহাসচিবের উদ্যোগ ফলপ্রসূ হবে বলেও তিনি আশা প্রকাশ করেন। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ এবং আমেরিকান সেন্টারের যৌথ আয়োজনে জাতিসংঘের শান্তিরক্ষা এবং দক্ষিণ এশিয়ার শীর্ষক এক কনফারেন্স শেষে তিনি সাংবাদিকদের এই কথা বলেন। ড্যান মজিনা আরও বলেন, বাংলাদেশের মানুষ নির্বাচন দেখতে চায়, সে কারণে দলগুলো অবশ্যই কোনো না কোনো পথ খুঁজে বের করবে। এ সময় তিনি আরও বলেন, জাতিসংঘের শান্তি মিশনে বাংলাদেশ যে ভূমিকা পালন করেছে তা সত্যিই প্রশংসামূলক। To have constructive dialogue, the major parties, to have constructive dialogue, to find a way forward, because there is a way forward. There is a way forward. And Bangladeshi people want to have elections. They want elections that are free and fair and credible. And so I think the leaders of all the parties need to find a way that such elections are possible, on the need for dialogue, a need for free and fair and credible elections. That was a very constructive and helpful thing that the Secretary General did yesterday. I'm very encouraged by that. রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে অবৈধ গণনিয়োগের অভিযোগে ভিসি ডক্টর জলিল মিয়াকে অপসারণ করা হলেও গুরুতর অনিয়ম দুর্নীতির আশ্রয় নিয়ে দেয়া সেই 450 নিয়োগের ব্যাপারে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেয়নি নতুন প্রশাসন। উল্টো শ্বেত হস্তিতে পরিণত হওয়া এই বিপুল সংখ্যক স্টাফকে প্রতিপালন করতে গিয়ে অনিশ্চয়তায় ঠেলে দেওয়া হয়েছে প্রায় 4500 শিক্ষার্থী সহ গোটা প্রতিষ্ঠানটির ভবিষ্যৎ। বিশ্ববিদ্যালয়টির বর্তমান সংকট নিয়ে রতন সরকারের রিপোর্ট। 4 মাস ধরে বেতন ভাতা না পেয়ে প্রশাসনিক ভবনের পাশাপাশি একাডেমিক ভবনগুলোতেও তালা ঝুলিয়ে দিয়েছিলেন শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের একটি অংশ। শুক্রবার রাতে সিন্ডিকেটের অনুরোধে 5 সেপ্টেম্বর পর্যন্ত ধর্মঘট স্থগিত করা হলেও ঘোষণা এসেছে বেতন ভাতা না পাওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে। ফলে আবার অনিশ্চয়তা দেখা দিয়েছে বিশ্ববিদ্যালয়টিকে ঘিরে। আমার মা আমাকে একদিন রমজান মাসে বলেছিল যে গোস্ত খাবে, সে গোস্ত আমি কিনে দিতে পারিনি। বকেয়া বেতন বোনাসের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা আমাদের ধর্মঘট সর্বাত্মক চালিয়ে যাব। উপাচার্য মহোদয়ের সঙ্গে কোনো ফলপ্রসূ আলোচনা না হয় আমরা আজকে সর্বাত্মক ধর্মঘট দিতে বাধ্য হয়েছি। সাধারণ শিক্ষক শিক্ষার্থী অভিযোগ, আগের ভিসি জলিল মিয়া নিয়ম কানুন আদালতের নির্দেশের তোয়াক্কা না করে যে সমস্ত নিয়োগ দিয়ে গেছেন তার বেশিরভাগেরই মঞ্জুরি নেই। আবার অস্থায়ী ভিত্তিতে দেয়া অনেক নিয়োগের মেয়াদ শেষ হয়ে গেছে জুন মাসে। তারপরও এইসব স্টাফের ব্যাপারে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত না নিয়ে চাকুরি স্থায়ী করার প্রতিশ্রুতি দিয়ে তাদের ঝুলিয়ে রেখে বেতন নিয়ে নতুন সংকট সৃষ্টি করেছেন বর্তমান ভিসি। এই পদগুলো অনুমোদিত ছিল না বলেই এগুলোর পক্ষে কোনো বাজেট বরাদ্দ ছিল। তো বাজেট বরাদ্দ না থাকার ফলে ওনাকে যখন বেতন দেওয়া হয়েছে তখন তো অন্য খাতের টাকা দিয়ে বেতনটা দেওয়া হয়েছে, তো সেই ক্ষেত্রে সংকটটা তৈরি হয়েছে। এদিকে এইসব নিয়োগকে অবৈধ দাবি করে সাবেক ভিসির বিরুদ্ধে আন্দোলন করলেও এখন আবার সেই সব স্টাফের চাকরি স্থায়ী করার এই আন্দোলনে বাতাস দেওয়ার অভিযোগ উঠেছে জলিল বিরোধীদের সম্পর্কে। আমরাও আন্দোলনের পক্ষে, তবে শিক্ষার্থীদের ক্লাস পরীক্ষা সুষ্ঠুভাবে গ্রহণ করা সাপেক্ষে। সচেতন ছাত্র শিক্ষক অভিভাবকরা বলছেন, ভিসি জলিলের দেয়া প্রত্যেকটি নিয়োগের তদন্ত করে ব্যবস্থা না নিয়ে তার দুর্নীতির পৃষ্ঠপোষকতাই শুধু নয়, আইনেরও বরখেলাপ করছেন নতুন ভিসি। রতন সরকার, সময় সংবাদ, রংপুর।
এবারে দেশে বিশেষজ্ঞ চিকিৎসক সংকট নিয়ে সময়ের বিশেষ রিপোর্ট। বিশেষজ্ঞ চিকিৎসক স্বল্পতায় জটিল ও কঠিন রোগের চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে দেশের অনেক মানুষ। কাঙ্ক্ষিত চিকিৎসকের সাক্ষাৎ পেতে রীতিমতো বিড়ম্বনার শিকার হতে হচ্ছে তাদের। অসাধু ক্লিনিক ও ডায়াগনস্টিক ব্যবসায়ীরা এই সংকটের সুযোগ নিলেও নির্বিকার নিয়ন্ত্রক সংস্থাগুলো। সংশ্লিষ্টরা বলছেন, সংকট নিরসনে বিশেষজ্ঞ চিকিৎসক তৈরিতে বিশেষ উদ্যোগ নিতে হবে সরকারকে। সালাহউদ্দিন সুমনের রিপোর্ট। ডাক্তার তো দেখাই দেন, আমাদের কথাই তো বলেন আমাদের সাথে। তাহলে গরিব মানুষের বুঝে আল্লাহ নাই না? গরিব মানুষ আমার স্বামী বাঁচবে না। ব্রেন টিউমারে আক্রান্ত স্বামীকে বিশেষজ্ঞ চিকিৎসক দেখাতে না পেরে সম্প্রতি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের সামনে এভাবেই কান্নায় ভেঙে পড়েন পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার সূর্যবানু। তার মতো প্রতিনিয়ত এমন সমস্যার মুখোমুখি হচ্ছে দেশের অনেক মানুষ। সরকারি হাসপাতালের পাশাপাশি ব্যয়বহুল বেসরকারি হাসপাতালে গিয়েও সহসায় মিলছে না কাঙ্ক্ষিত চিকিৎসকের দেখা। রোগী ধরেন খুব বেশি অসুস্থ, কিন্তু ওই সময় তো বিশেষজ্ঞ ডাক্তার তো তাড়াতাড়ি করে পাই না। আমাদের যে সিরিয়াল মেনটেন করে, সেই সিরিয়াল মেনটেনও টাকা দিয়ে অন্য লোক ঢুকে যায়। চিকিৎসার জন্য গেলে 1 মাস 1.5 মাস, কারো কাছে 2 মাস যে অপেক্ষা করতে হয়। আসলে এতদিন অপেক্ষা করলে তো রোগীর যে আপনার রোগ, সে রোগের আরো বিস্তৃতি হয়। বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল বিএমডিসির তথ্যানুসারে দেশে নিবন্ধিত এমবিবিএস ডাক্তার রয়েছেন 64,000। এর মধ্যে বিশেষজ্ঞ রয়েছেন 14,000 আর অভিজ্ঞ বিশেষজ্ঞের সংখ্যা 3,000-এরও কম। এ সংকটের সুযোগ নিচ্ছে যত্রতত্র গড়ে ওঠা অধিকাংশ বেসরকারি চিকিৎসা কেন্দ্র। রাজধানী সহ সারা দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা এরকম বেসরকারি ক্লিনিক কিংবা ডায়াগনস্টিক সেন্টারে গায়ে সাঁটানো সাইনবোর্ডে ডাক্তারদের নামের পাশে নির্বিচারে সাঁটানো হচ্ছে বিশেষজ্ঞ বিশেষণ। প্রকৃত অর্থে এসব চিকিৎসা কেন্দ্রে ঠিক কজন বিশেষজ্ঞ ডাক্তার বসেন, এ নিয়ে প্রশ্ন রয়ে গেছে। এ অবস্থায় বিএমডিসি কর্তৃপক্ষ বলছে, অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। কেউ যদি মনে করে যে তিনি বিশেষজ্ঞ না হয়েও বিশেষজ্ঞ লিখছেন, এরকম যদি কমপ্লেন আসে, এন্ড ইফ হি ইজ রেজিস্টার্ড ডক্টর, তাহলে তো আমরা ডিসিপ্লিনারি অ্যাকশন তার এগেইনস্টে নিতে পারি এবং আমরা নিচ্ছিও। যারা বিশেষজ্ঞ লেখে সবাই বিশেষজ্ঞ, বাই ডেফিনিশন সবাই বিশেষজ্ঞ না। এদিকে সংকট মোকাবেলায় প্রয়োজনীয় বিশেষজ্ঞ চিকিৎসক তৈরিতে সরকারের আরো উদ্যোগ প্রত্যাশা করছেন স্বাস্থ্য খাতের সঙ্গে জড়িতরা। বিশেষজ্ঞ চিকিৎসক আরো বেশি তৈরি হলে যে আমাদের যে অসমতা, সেই অসমতা অনেকখানি আমরা দূর করতে সক্ষম হব। ছোটখাটো রোগে বড় ডাক্তার দেখানোর প্রবণতা বিদ্যমান সংকটকে আরো ঘনীভূত করে তুলছে বলে মনে করেন সংশ্লিষ্টরা। সালাউদ্দিন সুমন, সময় সংবাদ, ঢাকা। বন্দনগরী চট্টগ্রামে বৈধ এবং অবৈধ মাদকাসক্তি নিরাময় কেন্দ্রগুলো পরিচালনা করছে এক সময়ের মাদক সেবীরাই। কোন রকম বিশেষজ্ঞ চিকিৎসক ছাড়াই অনেকটা দায়সারাভাবে চলছে সামাজিকভাবে গুরুত্বপূর্ণ এসব নিরাময় কেন্দ্র। এক্ষেত্রে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরই তাদের ব্যবসা পরিচালনার লাইসেন্স দিচ্ছে। চট্টগ্রামের মাদক সমস্যা নিয়ে কমলদের ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখুন দ্বিতীয় ও শেষ পর্ব। চট্টগ্রামে বৈধ মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের সংখ্যা 10টি, আর অবৈধ কেন্দ্রের সংখ্যাও সমপরিমাণ। কিন্তু অবাক করা বিষয়, সবগুলো কেন্দ্র পরিচালনা করছেন সাবেক মাদক সেবীরাই। তারা একসময় সবাই মাদকাসক্তি ছিল, পরবর্তীতে তারা বিভিন্ন কেন্দ্রে ভালো হয়ে পরবর্তীতে তারা আবার কোনো না কোনো মাদক শক্তি নিরাময় কেন্দ্র গড়ে তোলে। মাদক সেবী না হলে এসব কেন্দ্র পরিচালনা করা সম্ভব নয় বলে দাবি এসব পরিচালকদের। মাদকাসক্তি নিরাময় কেন্দ্র ছাড়া আসক্ত ব্যক্তিদের সুস্থতার কোনো পথ বা কোনো রাস্তা আর নাই। চিকিৎসা সম্বন্ধে যাদের অভিজ্ঞতা নাই, যেমন সরকার কিন্তু আমাদেরকে যারা চিকিৎসা সম্বন্ধে অভিজ্ঞ তাদেরকে কিন্তু লাইসেন্স দিচ্ছে। নেই কোনো বিশেষজ্ঞ চিকিৎসক কিংবা কাউন্সিলর। এক্ষেত্রে সাবেক মাদক সেবীরাই করছেন মোটিভেশনের কাজ। এখানের মধ্যে বিভিন্ন ক্লাস হয়, সেশন হয়, মোটিভেশনাল ব্যাপার স্যাপার আছে, কাউন্সিলিং আছে। তো আমরা এদেরকে নিয়ে কাজ করতেছি, পাশাপাশি নিজের স্যাটিসফ্যাকশনের জন্য কাজ করতেছি, নিজেকে সুস্থ রাখার জন্য কাজ করতেছি। প্রায় 20 বছর ধরে অ্যাডিক্ট ছিলাম আমি। এখন মাদকাসক্ত যারা এখন আসে তাদেরকে নিয়ে আমি কি ক্লাস নিচ্ছি। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তারাও স্বীকার করলেন এসব কেন্দ্র পরিচালনার জন্য লাইসেন্স দেওয়ার কথা। তারা যখন রিকভারি হয়ে যায়, ভালো হয়ে যায়, তারা আবার এসে এই চিকিৎসা কাজে সহযোগিতা করে। তাদেরকে যেহেতু সরকার অনুমোদন দিয়েছে, কাজে তারা ভালো কাজ করতে দেওয়া হয়েছে। তবে মাদকাসক্তি পরিবারগুলোর দাবি, তারা অনেকটা নিরুপায় হয়ে তাদের সন্তানদের এসব কেন্দ্রে চিকিৎসার জন্য ভর্তি করাচ্ছেন। একসময় হলো নিজের অজান্তে কিংবা ভুল করে তারা প্রবেশ করেছিল সমাজের অন্ধ এই চোরাগলিতে। এখন তারা সে চোরাগলি থেকে মুক্তি চায়, আর এই মুক্তির পথ দেখানোর জন্য সকলের সহযোগিতা চায় এসব মানুষেরা। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগের দাবিতে ৪র্থ দিনের মতো শিক্ষকদের আন্দোলন চলছে। বেলা 12টায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিসের সামনে আন্দোলনকারী শিক্ষকরা উপাচার্যের পদত্যাগের দাবিতে কালো পতাকা প্রদর্শন করেন। এর আগে সকালে আন্দোলনকারীরা এক সংবাদ সম্মেলনে দাবি করেন, গুটি কয়েক নয়, প্রায় 4 শতাধিক শিক্ষক উপাচার্যের পদত্যাগের দাবিতে একাত্মতা প্রকাশ করেছেন। এ সময় তারা উপাচার্য পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার
ঘোষণা দেন। বিকেলে আন্দোলনরত শিক্ষকদের একটি প্রতিনিধি দল শিক্ষামন্ত্রীর সাথে দেখা করার কথা রয়েছে। দর্শক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সবশেষ পরিস্থিতি জানতে আমরা এখন সরাসরি টেলিফোনে কথা বলছি আমাদের রিপোর্টার জাফর সাদিকের সাথে। জাফর, ক্যাম্পাসের এখনকার পরিস্থিতি কি? আরিফ, আপনি জানেন যে গত 4 দিন ধরে উপাচার্য মহোদয় তার কার্যালয় অবরুদ্ধ আছেন। তো এই মুহূর্তে ক্যাম্পাসে আসলে যারা কিনা আন্দোলনরত শিক্ষক আছেন তারা কিছুক্ষণ আগে একটি সংবাদ সম্মেলন করে ঘোষণা দিয়েছেন যে উপাচার্য পদত্যাগ না করা পর্যন্ত তারা এখানে অবরোধ করে রাখবেন এবং একই সাথে উপাচার্যকে পদত্যাগ করতেই হবে বলে তারা দাবি করছেন। অন্যদিকে কিন্তু উপাচার্য মহোদয় বলেছেন তিনি পদত্যাগ করার মতো কোনো অপরাধ করেননি, বিধায়ক কোনো অবস্থাতেই পদত্যাগ করার প্রশ্ন আসে না। আর আরেকটি বিষয় হচ্ছে আজকে বিকেল 5টায় কিন্তু শিক্ষামন্ত্রীর সাথে এই সমস্যাটি এবং বিষয়গুলো নিয়ে আন্দোলনরত শিক্ষকদের একটি অংশের আলোচনা করার কথা রয়েছে। তো উভয় পক্ষই আশা করছে যে শিক্ষামন্ত্রীর সাথে আলোচনার প্রেক্ষিতে একটি সুষ্ঠু সমাধান বের হয়ে আসবে এবং একটা ফলপ্রসূ জায়গায় পৌঁছাবে আন্দোলনের অবস্থাটি। অন্যদিকে আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, ইতিমধ্যে কিন্তু গত কয়েকদিনে শিক্ষার্থীরা এই আন্দোলনের সাথে কোনোভাবেই সম্পৃক্ত না হলেও আজকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে প্রগতিশীল ছাত্র জোটের ব্যানারে কিন্তু একদল শিক্ষার্থী তারা কিন্তু ক্লাস পরীক্ষা চালুর দাবিতে ইতিমধ্যে রেজিস্ট্রার বিল্ডিং এর আশেপাশে মিছিল করছেন এবং সকালে আমরা দেখেছি যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের পক্ষ থেকে একটি বিশাল মিছিল বের হয়েছে এবং তারা জামাত শিবির বিরোধী বিভিন্ন স্লোগান দিয়েছেন। তো এখন পর্যন্ত ক্যাম্পাসের এই হচ্ছে সর্বশেষ অবস্থা এবং 12টার দিকে আন্দোলনরত শিক্ষকরা কিন্তু কালো পতাকা মিছিল করেছেন এবং কালো পতাকা প্রদর্শন করেছেন উপাচার্যের পদত্যাগের দাবিতে। তারিফ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এখন পর্যন্ত আন্দোলনের ছিল এই অবস্থা। জাফর, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা কথা বলছিলাম আমাদের সহকর্মী জাফর সাদিকের সাথে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে, সেখানকার সবশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন তিনি। চলে যাচ্ছি পরের খবরে। নারায়ণগঞ্জের হরিপুরের 412 মেগাওয়াট ক্ষমতার বিদ্যুৎ কেন্দ্রে গ্যাস সরবরাহের জন্য নির্ধারিত সিদ্ধিরগঞ্জ বাখরাবাদ পাইপলাইনের নির্মাণ কাজ এখনো শেষ হয়নি। আগামী 6 মাস বিকল্প ব্যবস্থায় গ্যাসের যোগান দেওয়া গেলেও বিদ্যুৎ কেন্দ্রটি পুরো দমে চালু রাখতে বন্ধ করতে হবে আশপাশের পুরনো বিদ্যুৎ কেন্দ্র। আবুল কালাম আজাদের রিপোর্ট। মহাজোট সরকারের সময়ে নারায়ণগঞ্জের বন্দর থানার হরিপুরে নির্মাণ হয়েছে দেশের সবচেয়ে বড় এই বিদ্যুৎ কেন্দ্রটি। অত্যাধুনিক প্রযুক্তির এই কেন্দ্রে 2টি টারবাইনে 412 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে। হরিপুরের প্রথম ইউনিট মার্চ থেকে পরীক্ষামূলক চালানো শুরু হলেও পাইপলাইন আর গ্যাসের অভাবে সেটি পূর্ণ মাত্রায় চালানো সম্ভব হয়নি। এখন পর্যন্ত বিদ্যুৎ কেন্দ্রের জন্য নির্ধারিত পাইপলাইনের কাজ শেষ না হলেও বিকল্প ব্যবস্থায় গ্যাসের যোগান দেওয়ার চেষ্টা হচ্ছে। সিদ্ধিরগঞ্জ বাখরাবাদ যে পাইপলাইন, এটা দেরি হওয়ার কথা ছিল না, কিন্তু লোকাল যে লোকগুলো এই পাইপলাইন করার সময় তারা কিছুটা প্রতিবন্ধকতার সৃষ্টি করে। এই পাইপলাইন ছাড়াও ওখানে গ্যাস দিতে পারে, সেগুলো আমরা দেখব। দরকার আমাদের ইনএফিশিয়েন্ট যেগুলো আছে সেগুলোকে কমায় গ্যাস সরবরাহ করায়, এটা গ্যাস সরবরাহ বাড়াবো। হরিপুর বিদ্যুৎ কেন্দ্রে পূর্ণ মাত্রায় চালু রাখতে প্রতিদিন দরকার হবে 64 মিলিয়ন ঘনফুট গ্যাস। ইজিসিবির কর্মকর্তারা বলছেন একক ইউনিট হিসেবে দেশের সবচেয়ে বড় এই বিদ্যুৎ কেন্দ্রে জ্বালানির নিশ্চয়তা পাওয়া গেছে। তবে বাস্তবতা হলো এই কেন্দ্রটি চালু রাখতে যে পরিমাণ গ্যাস দরকার তা সরবরাহের জন্য আশপাশের কয়েকটি পুরনো বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করতে হবে। কিছু অদক্ষ প্ল্যান্ট বন্ধ করে হলেও জ্বালানি সাশ্রয়ী এই বিদ্যুৎ কেন্দ্র চালানো লাভজনক বলে মনে করেন নীতি নির্ধারকরা। যেখানে যারা ধরেন 28 মেগাওয়াট বা 26 মেগাওয়াট তৈরি করছে যে গ্যাস দিয়ে, আমি যদি সেই পরিমাণ গ্যাস দিয়ে 56 মেগাওয়াট বা মোর দেন 56 মেগাওয়াট দিতে পারি, তাহলে এটা সিস্টেমের জন্য বেনিফিট, সব দিক দিয়ে বেনিফিট। জাইকার অর্থায়নে এই বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করেছে সরকারি কোম্পানি ইজিসিবি। এই কেন্দ্রে উৎপাদিত বিদ্যুতের প্রতি ইউনিটের দাম মাত্র 1 টাকা 72 পয়সা। প্রধানমন্ত্রীর উদ্বোধনের পর সেপ্টেম্বর থেকে পূর্ণ মাত্রায় চালু হবে এই বিদ্যুৎ কেন্দ্র। আবুল কালাম আজাদ, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরো থাকছে, রাজশাহীর আদালতগুলোতে ভূমি সংক্রান্ত মামলা জটে দুর্ভোগে সাধারণ মানুষ, নিঃস্ব হয়ে পড়েছেন বিচার প্রার্থীরা। এ উপলক্ষে বনানীতে তার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন দলের নেতারা। সকালে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের পক্ষ থেকেও আইভি রহমানের কবরে শ্রদ্ধা জানানো হয়। 2004 সালের 21 আগস্ট গ্রেনেড হামলায় গুরুতর আহত এই নেত্রী 24 আগস্ট মারা যান। পত্রপত্রিকা বন্ধ যেটা দেখছি এটা অনেক সময় লাগবে মনে হচ্ছে, সেই জন্য একটু তো হতাশ হবই। বঙ্গবন্ধু হত্যাকারীদের বিচার হয়েছে, যুদ্ধাপরাধীদের বিচার হয়েছে। আমার দৃঢ় বিশ্বাস এই আওয়ামী লীগই সরকারই এই 21 আগস্টের সুষ্ঠু বিচার একদিন না একদিন করবেই। যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদের প্রত্যেকেরই বিচার হবে এবং বিচার রায় কার্যকর করে আমরা বাংলাদেশের মানুষের কাছে প্রমাণ করব যারা 21 আগস্ট গ্রেনেড হামলা করেছে, নির্দেশ দিয়েছে, বাংলার মাটিতে তাদের বিচার হয়েছে। দেখছেন সময় সংবাদ, সঙ্গেই থাকুন।
টিসিবির পেঁয়াজ আমদানির ঘোষণার পরপরই রাজধানীর পাইকারি বাজারে পেঁয়াজের দাম কমেছে কেজি প্রতি প্রায় 10 টাকা করে। ব্যবসায়ীরা বলছেন, দেশি পেঁয়াজের সরবরাহ বাড়ায় এবং ভারতে দাম কমতে শুরু করায় স্থিতিশীল হতে শুরু করেছে পেঁয়াজের বাজার। অন্যদিকে চিনির দাম কেজিতে 3 টাকা এবং ভোজ্য তেলের দামও কমেছে লিটার প্রতি 2 থেকে 10 টাকা পর্যন্ত। রাজধানী পাইকারি বাজার ঘুরে বিস্তারিত জানাচ্ছেন ইমতিয়াজ আহমেদ। ভারত সহ প্রতিবেশী বেশ কয়েকটি দেশ থেকে টিসিবির পেঁয়াজ আমদানি ঘোষণার পর থেকেই রাজধানীর পাইকারি বাজারে এর প্রভাব পড়তে শুরু করেছে। বাজারে হঠাৎ করেই বেড়ে গেছে দেশি পেঁয়াজের সরবরাহ। পাইকারি ব্যবসায়ীরা বলছেন, টিসিবির ঘোষণার পর কৃষকরা মজুতকৃত পেঁয়াজ বাজারে ছেড়ে দিতে শুরু করায় পেঁয়াজের সরবরাহ বাড়ছে। তবে দেশি পেঁয়াজের মজুত শেষ হওয়ার আগেই টিসিবির আমদানি করা পেঁয়াজ না পৌঁছলে দাম কোনোভাবেই নিয়ন্ত্রণে রাখা যাবে না বলে আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। দেশি পেঁয়াজ এখন একটু ভালো সাপ্লাই আছে এবং দামটা একটু কমে দিয়ে আছে। আমি সপ্তাহ থেকে নতুন পেঁয়াজ ইন্ডিয়া উঠতেছে। এই পেঁয়াজটা বাজার আসার সাথে সাথে পেঁয়াজের দাম আমি আশাবাদী 15 টাকা কমে যাবে। তুরস্ক আমরা যোগাযোগ করতেছি, চায়নায় ওএলসি ওপেন করা হয়েছে। আগামী সপ্তাহে পেঁয়াজের অবস্থা এই অবস্থা থাকবে না। বার্মার পেঁয়াজ আসবে 2-3 দিনের মধ্যে। সামনে রবি সোমবারে বার্মার পেঁয়াজের কিছু আমদানি হবে আমাদের বাংলাদেশে। এদিকে ঈদের পরে চিনির চাহিদা কমার সাথে সাথে কমছে এর দামও। পাইকারি ব্যবসায়ীরা বলছেন, কেনা দামের চেয়েও কম দামে বিক্রি করতে হচ্ছে তাদের। চান্নাতে মাল খরিদ করে গেছে 2150, এখন বাজার হয়ে গেছে 2050, 2040। মার্কেটে যে মিল রেট আছে তার চেয়ে অনেক কম দামে বর্তমানে বিক্রি হচ্ছে। অন্যদিকে কমছে ভোজ্য তেলের দামও। ঈদের পরে এখন বর্তমানে তেলের সবগুলো তেলের দাম কমে গেছে। পাম অয়েলটা 74 টাকা ছিল, আমরা এখন 72 টাকা বিক্রি করতেছি, 2 টাকা কমে। আর সুপার অয়েলটা ছিল 76 টাকা ঈদের আগে, এখন আমরা সেটাকে 74 টাকা বিক্রি করতেছি। সয়াবিন তেল ছিল 115 টাকা কেজি ঈদের আগে, সয়াবিন তেলের দাম প্রচুর কমে গেছে, আমরা বর্তমানে 105 টাকা বিক্রি করছি। এদিকে গেল সপ্তাহে আদার দাম বাড়লেও এ সপ্তাহে তা কমতে শুরু করেছে। ইমতিয়াজ আহমেদ, সময় সংবাদ, ঢাকা। ভারত বাংলাদেশ যৌথ বিনিয়োগে বগুড়ার শেরপুরে গড়ে উঠেছে ধানের কুড়া থেকে ভোজ্য তেল তৈরির বিশাল কারখানা। এখান থেকে দিনে গড়ে 100 টন তেল তৈরি। পাশাপাশি কর্মসংস্থান হয়েছে 1,500-এরও বেশি মানুষের। উদ্যোক্তারা বলছেন, রাইস ব্র্যান্ড অয়েল নামে পরিচিত এই তেলের বাংলাদেশে চাহিদা ও বাজার দিন দিন বাড়ছে। নিজামুদ্দিন লিটনের ক্যামেরায় বগুড়া ঘুরে দেবাশিস রঞ্জন সরকারের রিপোর্ট। বগুড়ার শেরপুরে ঢাকা মহাসড়কের পাশে গড়ে উঠেছে চালের কুড়া থেকে তৈরি ভোজ্য তেলের কারখানা। 2009 সালে ভারত বাংলাদেশের যৌথ উদ্যোগে 400 কোটি টাকা বিনিয়োগে স্থাপন করা হয় কারখানাটি। প্রতিদিন এই কুড়াকে যন্ত্রের মাধ্যমে বিভিন্ন ধাপে প্রক্রিয়াজাত করে তৈরি হয় ভোজ্য তেল রাইস ব্রান অয়েল। প্রতিষ্ঠানটির কর্মকর্তারা বলছেন, 2010 সালে কারখানায় তেল উৎপাদনের মাধ্যমে 1,500-এরও বেশি মানুষের কর্মসংস্থান হয়েছে। এই মিলটা হওয়ার কারণে আমরা সবাই এখানে একটা আত্মকর্মস্থানের একটা জায়গা পেয়েছি। 15 থেকে 1700 জন কর্মকর্তা আমরা এখানে নিরলস পরিশ্রম করে যাচ্ছি। কর্মসংস্থানের এমন সুযোগ পেয়ে খুশি শ্রমিকরাও। আমাদের কষ্ট ছিল, এখন মনে হয় আমরা এভাবে কাজ করে আমরা ভালোভাবে খুব উন্নতি করেছি, বাড়িঘর করেছি। ভালো পরিবেশ এবং স্যালারির দিক দিয়েও ভালো এবং প্রোডাকশন ভালো এবং কোয়ালিটি সম্পন্ন। এখানে কাজ করে সেরে অনেক উন্নতি করতেছি। একটা ছেলে আছে, তাকে পড়াশোনা করাইতেছি। বাংলাদেশে ভোজ্য তেল হিসেবে সয়াবিন বা সরিষার তেল পরিচিত হলেও রাইস ব্র্যান অয়েল এখনো তেমন পরিচিত নয়। তবে দিন দিন এ তেলের ব্যবহার বাড়ছে বলে মনে করছেন উদ্যোক্তারা। আমরা 100 টন তেল ডেইলি প্রোডাকশন করছি এবং এটা 30% সাশ্রয়ী তেল এবং মানুষের খাওয়ার জন্য বেস্ট তেল। মানুষ এখন আস্তে আস্তে সচেতন হচ্ছে, এটা ডিমান্ড দিনকে দিন বেড়েই যাচ্ছে। শুধু ভোজ্য তেল নয়, উৎপাদনের এই প্রক্রিয়ার শেষে উপজাত পদার্থ ব্যবহার করা হচ্ছে মুরগি ও মাছের খাবার হিসেবে। দেবাশিস রঞ্জন সরকার, সময় সংবাদ, বগুড়া। দেখছেন সময় সংবাদ, সঙ্গেই থাকুন। শীর্ষ সংবাদগুলো। রাজনৈতিক দলগুলোকেই অবাধ নির্বাচনের পথ বের করতে হবে মন্তব্য মার্কিন রাষ্ট্রদূতের। সংলাপে জাতিসংঘ মহাসচিবের উদ্যোগ ফলপ্রসূ হবার আশা। ভিসি প্রভিসি অবরুদ্ধ থাকার প্রতিবাদে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পাল্টা কর্মসূচি। অচল অবস্থা নিরসনে বিকেলে শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক। নির্মাণের 6 মাস পর হরিপুরে চালু হচ্ছে দেশের সবচেয়ে বড় বিদ্যুৎ কেন্দ্র। এখনো শেষ হয়নি সিদ্ধিরগঞ্জ বাখরাবাদ গ্যাস পাইপলাইনের কাজ। প্রয়োজনের তুলনায় দেশে বিশেষজ্ঞ চিকিৎসক কম থাকায় সাক্ষাৎ নিতে বিড়ম্বনা, সুযোগ নিচ্ছে অসাধু ক্লিনিক ও ডায়াগনস্টিক ব্যবসায়ীরা। এবং টিসিবির পেঁয়াজ আমদানির ঘোষণার পর রাজধানীর পাইকারি বাজারে কমতে শুরু করেছে পেঁয়াজের দাম। কমেছে চিনি এবং ভোজ্য তেলের দামও।
নিষ্পত্তি হচ্ছে না ভূমি সংক্রান্ত মামলাগুলো। এতে চরম দুর্ভোগ আর হয়রানির শিকার হতে হচ্ছে বিচার প্রার্থীদের। মামলার খরচ চালাতে গিয়ে অনেকেই হয়ে পড়েছেন নিঃস্ব। বিস্তারিত সাইফুর রহমান রকির প্রতিবেদনে। 1989 সালে জমিজমা সংক্রান্ত একটি মামলায় জড়িয়ে পড়েন রাজশাহীর পবা উপজেলার দারুশা শাহেরপুকুর গ্রামের আজমত আলী। এরপর এক এক করে 23 বছর পার হয়ে গেলেও নিষ্পত্তি হয়নি তার মামলাটির। অনেক কিছু টাকা খরচ হলো, হওয়ার পরে এখন পর্যন্ত আমি জমি উদ্ধার করতে পারি না বা আমার কোর্ট দেয় না। আমি গরিব মানুষ দেখে আমাকে জমিও দেয় না। এই অবস্থা করতে করতে কোর্টে আসি আর হয়রানি হয়, খালি খরচ। শুধু আজমত আলী নয়, রাজশাহীর আদালত পাড়ায় গেলে সন্ধান মিলবে এমন অনেক ভুক্তভোগীর যারা মামলা চালাতে গিয়ে রীতিমতো নিঃস্ব হয়ে পড়েছেন। অমুক তারিখে আসেন ডেট দিছে, কোনো হেল্পই পাচ্ছেনি, খালি টাকাই খরচ হয়েছে। ঢাকা ধরেন চললো 5 বছর, চলে ওখান থেকে আবার রিটায়ার্ড হয়েছে এখানেও ধরেন চললো, এদিকে আবার 4 বছর 4.5 বছর হচ্ছে। সাক্ষীর পর্যায়ে আসছে, এতদিন এমনি ডেট করতো, প্রতি মাসেই আসতাম। অবকাঠামোগত ও প্রক্রিয়াগত সমস্যার কারণে মামলাগুলো নিষ্পত্তি হতে সময় বেশি লাগছে বলে জানালেন রাজশাহী বার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক। এই জেলার স্বল্পতার জন্য এই জটিলতাগুলো হচ্ছে, যেহেতু মামলা নিষ্পত্তি হয় না, পূর্বের মামলাগুলো নিষ্পত্তি না হলে তো নতুন মামলা নিতে পারবে না হিয়ারিংয়ে, সেই কারণে এই জটটা হচ্ছে। তবে কিছু কিছু ক্ষেত্রে দুর্ভোগ সৃষ্টির জন্য বিচারক সংকটের পাশাপাশি বিচার প্রার্থীরাও দায়ী বলে মন্তব্য আইনজীবীদের। মক্কেলরা যারা মামলা করতে আসে তারা যদি সঠিকভাবে তথ্য মামলার মধ্যে রাখে, সেক্ষেত্রে প্রয়োজনীয় কাগজপত্র যদি দেয়, তাহলে সেক্ষেত্রে মামলার গতিশীলতা হয়। এই অবস্থায় ভূমি আইনে কিছু সংশোধনের মাধ্যমে এসব মামলার দ্রুত নিষ্পত্তি করা সম্ভব বলে মনে করছেন আইনজীবীরা। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। আজ 24 আগস্ট ইয়াসমিন ট্র্যাজেডি দিবস। 18 বছর আগে এই দিনে দিনাজপুরে কিছু বিপথগামী পুলিশ তরুণী ইয়াসমিনকে পৈশাচিক নির্যাতনের পর হত্যা করে। প্রতিবাদে বিক্ষুব্ধ জনতা থানা ঘেরাও করলে পুলিশের গুলিতে নিহত হয় 3 জন, আহত হয় শতাধিক। এই ঘটনায় 1997 সালে রংপুরে বিশেষ আদালত পুলিশের একজন এএসআই এবং 2 জন কনস্টেবলকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ডাদেশ দেন। 1999 সালে তাদের মৃত্যুদণ্ডাদেশ কার্যকর হয়। আমাদের জেলা প্রতিনিধি গোলাম নবী দুলালের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। 1995 সালের 24 আগস্ট ভোরে ঢাকা থেকে ঠাকুরগাঁওগামী 900 কোচের সুপারভাইজার যাত্রী ইয়াসমিনকে দিনাজপুরের 10 মাইল মোড়ে এক চায়ের দোকানের সামনে নামিয়ে দেয়। সেখানে 900 টহল পুলিশের একটি দল এসে ইয়াসমিনকে শহরে পৌঁছে দেওয়ার কথা বলে জোরপূর্বক পিকআপ ভ্যানে তুলে একটি প্রাথমিক বিদ্যালয়ে নিয়ে যায়। সেখানে ইয়াসমিনকে ধর্ষণের পর লাশ রাস্তার পাশে ফেলে রেখে চলে যায়। প্রতিবাদে হাজার হাজার বিক্ষুব্ধ জনতা কোতোয়ালি থানা ঘেরাও করে। এ সময় পুলিশ গুলি চালালে 3 জন বিক্ষোভকারী নিহত হয়, আহত হয় আরো শতাধিক। এতে উত্তেজিত জনতা 3টি পুলিশ ফাঁড়ি, 4টি পুলিশের পিকআপ ভ্যান জ্বালিয়ে দেয়। দিনাজপুর শহরে জারি করা হয় কারফিউ। এই ঘটনায় 1997 সালের 31 আগস্ট রংপুরে বিশেষ আদালত পুলিশের এএসআই ময়নুল হোসেন, কনস্টেবল আব্দুস সাত্তার ও অমৃত লালকে মৃত্যুদণ্ড প্রদান করেন। 1999 সালে তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। ইয়াসমিনের মা সেদিনের ঘটনায় পুলিশের গুলিতে নিহত ও আহতদের স্বজনদের অভিযোগ, সরকারি ও বেসরকারিভাবে নানা প্রতিশ্রুতি দেওয়া হলেও আজও তা কার্যকর করা হয়নি। সরকার বলেন, বিরোধী দল বলেন, সবাই আমাকে সেই সময় প্রতিশ্রুতি দিছিল যে আমাকে একটা চাকরি দিবে, অথচ আজ পর্যন্ত সেটা বাস্তবায়ন হয়নি। যখন ইয়াসমিন মরার টাইম আছে, মৃত্যুবার্ষিকী, তখন তো সবাই আসে, সবাই সাক্ষাৎকার নেয়, কিন্তু এমনি সময় তো কেউ খোঁজ নেয় না। সরকার একটা চাকরি দিতে চাইছিল, সেই চাকরিটাও তো দেয় না। এদিকে দিনটিকে সামনে রেখে নারীদের অধিকার প্রতিষ্ঠা ও নারী নির্যাতন বন্ধ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন নারী সংগঠনের নেত্রীরা। সারা দেশের বিক্ষোভ, নারী জাতি এক হয়ে যে আন্দোলন, সেই আন্দোলনের ফল হিসেবে আমরা ইয়াসমিন হত্যার বিচারটা পেয়েছি। যতদিন পর্যন্ত একটা নারী নির্যাতন না হবে, ততদিন পর্যন্ত মহিলা পুলিশ আন্দোলন চালিয়ে যাবে। আমরা মনে করি এদেশে আইনি শাসন প্রতিষ্ঠিত হবে, নারী পুরুষ সমান অধিকার নিয়ে বেঁচে থাকবে, নারী ক্ষমতায়ন হবে। ইয়াসমিনের এই মর্মান্তিক হত্যাকাণ্ডের পর থেকে 24 আগস্ট দেশব্যাপী নারী নির্যাতন প্রতিরোধ দিবস হিসেবে পালন করে আসছে বিভিন্ন সংগঠন। সময় সংবাদ, দিনাজপুর। দেখছেন সময় সংবাদ, আমাদের সঙ্গী থাকুন। নিজাম হোসেন নামের এক বিল পাহারাদারকে এলোপাথারি কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। পুলিশ জানিয়েছে ভোরের দিকে 10 থেকে 12 জনের একটি সন্ত্রাসী দল গাংনী উপজেলার কসবা গ্রামের পাটাপোকা বিলে হানা দেয়। ওই সময় সন্ত্রাসীরা 2 জন বিল পাহারাদারের একজনকে ঘরের ভেতরে আটকে অন্যজনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে তার লাশ পাটের জাগের নিচে ডুবিয়ে রাখে। পরে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী ঘটনাস্থল থেকে লাশ উদ্ধারের পর মর্গে পাঠায়।
এবারে দেশের বাইরের খবর। ফটো সাংবাদিক ধর্ষণের ঘটনার প্রতিবাদে বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে ভারত। ফুঁসে উঠেছে সাংবাদিক ও সাংস্কৃতিক কর্মীরা। গতকাল ভারতের মুম্বাই, নাগপুর, অমৃতসর ও ভূপালে বিক্ষোভ সমাবেশ হয়। বিক্ষোভ চলাকালে বৃহস্পতিবার এই ঘটনার তীব্র ক্ষোভ প্রকাশ করা হয়। অমৃতসরে চিত্র সাংবাদিকরা এই ঘটনার প্রতিবাদে ক্যামেরা মাটিতে রেখে প্রতিবাদ জানান। নাগপুরে ধর্ষণ বিরোধী ও নারীর নিরাপত্তার দাবি জানিয়ে বিভিন্ন প্ল্যাকার্ড ও ব্যানার বহন করে বিক্ষোভকারীরা। ভূপালে বিক্ষুব্ধরা নারী নির্যাতন বিরোধী ও দোষীদের বিচার দাবি করে স্লোগান দেন। এদিকে মুম্বাইয়ের বিক্ষোভে অংশ নেন বলিউড মেগাস্টার অমিতাভ বচ্চনও। এ সময় অপরাধীদের সর্বোচ্চ দাবি জানান তিনি। মুম্বাই এ ধরনের জঘন্য ঘটনার জন্য আমরা খুবই মর্মাহত। মুম্বাই সবসময় এই ধরনের ঘটনা প্রত্যাখ্যান করেছে। নারীরা এখানে সবসময় সাবলীল ও মর্যাদার সাথে কাজ করেছে এবং নিরাপদ বোধ করেছে। তারা কোথায় যায়, কি করে, কখন বাসায় ফেরে, এসব ব্যাপারে কেউ কখনো মাথা ঘামায় না। কিন্তু আজ যা ঘটেছে তা আমাদের আহত করেছে এবং এই শহরের নামের উপর কলঙ্ক এঁকে দিয়েছে। আফগানিস্তানে 16 জন নিরীহ গ্রামবাসীকে হত্যার দায়ে মার্কিন সেনা সদস্য রবার্ট ব্যালেসকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক আদালত। গতকাল এই রায় ঘোষণা করা হয়। এর আগে মৃত্যু দণ্ডাদেশ এড়াতে তার বিরুদ্ধে ওঠা অভিযোগ স্বীকার করে নিয়েছিলেন ব্যালেস। দণ্ডিত সেনাবাহিনীর স্টাফ সার্জেন্ট রবার্ট ব্যালেস ইরাক ও আফগানিস্তানে 4 দফায় যুদ্ধে অংশ নিয়েছিলেন। 2012 সালের মার্চের এক রাতে তিনি আফগানিস্তানের কান্দাহার প্রদেশে 16 জন গ্রামবাসীকে হত্যা করেন। নিহতদের অধিকাংশই নারী ও শিশু। বাহরাইনের প্রধান বিরোধীদের রাজধানী মানামায় গণতান্ত্রিক সংস্কারের জন্য শান্তিপূর্ণ র্যালি করার অনুমতি দিয়েছে কর্তৃপক্ষ। বাহরাইনের প্রধান বিরোধীরা শুক্রবার এই সমাবেশের আয়োজন করে। বাহরাইনের লাল সাদা পতাকা ও রাজনৈতিক বন্দীদের ছবি নিয়ে বিক্ষোভকারীরা র্যালিতে অংশ নেয়। বিক্ষোভকারীরা রাজা হামাদ বিন ইসা আল খলিফা ও প্রধানমন্ত্রী শেখ খলিফা সালমান আল খলিফার পদত্যাগ দাবি করেন। এর 10 দিন আগে মিশরের বিক্ষোভকারীদের থেকে অনুপ্রাণিতদের এক সমাবেশে পুলিশ অভিযান চালিয়েছিল। এদিকে 2011 সালের ফেব্রুয়ারিতে আরব বসন্তের শুরু থেকে বাহরাইনেও আন্দোলনের ঢেউ লাগে। দেশটির শিয়া সংখ্যাগরিষ্ঠরা সুন্নি শাসকের বিরুদ্ধে আন্দোলন করে আসছে। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় সপ্তাহব্যাপী ধরে চলা দাবানল এবার ইয়াসোমি জাতীয় পার্কে ছড়িয়ে পড়েছে। গতকাল বিকেল পর্যন্ত পার্কটির প্রায় 17 বর্গ মাইল এলাকা আগুনে পুড়ে যায়। এতে পর্যটকরা পার্কটি ত্যাগ করতে বাধ্য হয়। গত এক সপ্তাহে দাবানলে ক্যালিফোর্নিয়ায় 164 বর্গ মাইলেরও বেশি বনাঞ্চল পুড়ে গেছে। দাবানল নিয়ন্ত্রণে কাজ করছে 2000-এরও বেশি দমকল কর্মী। দাবানলের কারণে হুমকির মুখে পড়েছে কয়েক হাজার মার্কিনের জীবন। এই অবস্থায় রাজ্য জুড়ে জরুরি অবস্থা জারি করেছে স্থানীয় প্রশাসন। পর্তুগালে ভয়াবহ আকারে ছড়িয়ে পড়া দাবানল নিয়ন্ত্রণে আনতে গিয়ে এক দমকল কর্মী মারা গেছে। গুরুতর আহত হয়েছে আরো 9 জন। তবে গেল কয়েকদিন ধরে প্রাণপণ চেষ্টা চালানোর পরও এখনো আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি দমকল বিভাগ। অগ্নি নির্বাপন বিভাগের 6 শতাধিক কর্মী ছাড়াও বেশ কয়েকটি হেলিকপ্টার দাবানল নেভানোর কাজে নিয়োজিত আছে। গত বুধবার টন্ডেলা এলাকায় এই দাবানলের সূত্রপাত হয়। আগুন লাগার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বলিভিয়ার একটি কারাগারে দাঙ্গায় অন্তত 29 জন নিহত ও 50 জনেরও বেশি কারাবন্দী আহত হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। শুক্রবার সান্তাক্রুজ শহরের পালমাসোলো কারাগারে এ দাঙ্গা হয়। পুলিশ জানিয়েছে 2টি সেল ব্লকের নিয়ন্ত্রণ নিয়ে আসামিদের মধ্যে সংঘাত শুরু হয়। এক পর্যায়ে একটি ব্লকের জ্বালানি ট্যাঙ্কে বিস্ফোরণ ঘটলে কারাগারের ভেতর আগুন ছড়িয়ে পড়ে। এ সময় ভেতরে গুলির শব্দ শোনা যায় বলেও স্থানীয় গণমাধ্যমে উল্লেখ করা হয়। আহতদের মধ্যে অনেকের শরীর ভয়াবহ আকারে পুড়ে গেছে। বর্তমানে কারাগারের পরিস্থিতি কর্তৃপক্ষের নিয়ন্ত্রণে আছে বলে জানিয়েছে দেশটির পুলিশ প্রধান। এবারে ক্রীড়াঙ্গনের খবর। অতীতে এবং বর্তমানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সব দুর্নীতির বিষয়ে তদন্ত হওয়া উচিত বলে মন্তব্য করেছেন বিসিবির সাবেক সভাপতি সাবির হোসেন চৌধুরী। পাশাপাশি প্রার্থী হিসেবে নির্বাচনী প্রচারণায় ক্রিকেট বোর্ডের স্থান ব্যবহার করায় পাপনের সমালোচনা করেন সাবের। এছাড়াও বর্তমান বোর্ড সভাপতির প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, শুধু বিসিবি নির্বাচনে মনোনিবেশ না করে সম্প্রতি মাঠের ক্রিকেটে বয়সভিত্তিক দলগুলোর হতাশাজনক পারফরমেন্সে গুরুত্ব দিতে।
বর্তমান সভাপতি কারোর সাথে মত বিনিময় করতে চায়, তবে এটা অবশ্যই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাঠামো বা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কার্যালয় বা সুযোগ সুবিধা নিয়ে এটা করা উচিত না। বৃহস্পতিবার বিসিবির অ্যাডহক কমিটির সভাপতি নাজমুল হাসান পাপন ক্রিকেট বোর্ডের অবকাঠামো ব্যবহার করে বিসিবি নির্বাচনের সভা করায় সমালোচনার তেড়ে ফুঁড়ে ওঠেন সাবেক বিসিবির সভাপতি সাবের হোসেন। এ সময় তিনি অতীত ও বর্তমানে ক্রিকেট বোর্ডে নানা দুর্নীতি নিয়েও প্রশ্ন তোলেন। দুর্নীতির বিষয়টা মানে নির্বাচনের পরে না, নির্বাচনের আগেই এখানে আমাদের ফয়সলা করা উচিত। এই বোর্ডের সময়ও যে কাজগুলো হচ্ছে সেই বিষয়গুলো নিয়েও আসলে একটা তদন্ত হওয়া দরকার। বিসিবি নির্বাচনের স্বচ্ছতার পাশাপাশি পাপনের প্রতি নানা টালবাহানায় নির্বাচন অনুষ্ঠানে কালক্ষেপণের অভিযোগ করেন সাবের। তড়িঘড়ি করে যেভাবে সর্বোচ্চ আদালত থেকে রায় আনা হলো যে ইলেকশনের প্রয়োজন, এখন কিন্তু প্রায় 1 মাস হয়ে গেছে, কিন্তু তারপরও আমরা নির্বাচনের সত্যিকার অর্থে যে কাজগুলো, যেমন নির্বাচন কমিশন গঠন করা, কাউন্সিলরদের লিস্টের জন্য বিজ্ঞপ্তি দেওয়া, এই ধরনের কোনো কর্মকাণ্ড কিন্তু আমরা এখনো দেখছি না। শুধু নির্বাচনের হাওয়ায় গা না ভাসিয়ে মাঠের ক্রিকেটের দিকে গুরুত্ব দেওয়ার কথাও জানান সাবের। আজকে আমাদের এই যে বয়সভিত্তিক দলগুলো যেখানে আছে, এই টিম যেখানে আছে, তাদের পারফরমেন্স কিন্তু আলটিমেটলি ধারাবাহিকভাবে আমাদের জাতীয় দলের পারফরমেন্স হিসাবে আমরা দেখব। সুতরাং এইটা নিয়ে কিন্তু আমি কোনো আলোচনা দেখছি না। জাতীয় নির্বাচনের কয়েক মাস আগে ও আদালতের চূড়ান্ত রায় না হওয়ায় বিসিবি নির্বাচনে প্রশ্ন আছে সাবেক এই বোর্ড প্রধানের। এই যে দুর্বল জায়গাগুলো নিয়ে আপনি যাচ্ছেন, আগামীতে কারো যদি কোনো রাজনৈতিক সিদ্ধান্ত হয় যে তারা এই বোর্ডটাকে বাতিল করতে চায়, তাহলে তো এটা খুব সহজ একটা কাজ হবে। হুমায়ুন কবির রোজ, সময় সংবাদ, ঢাকা। এটা করা ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের ফাইনালে খেলা হলো না বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসানের। শনিবার সকালের সেমিফাইনালে জামাইকা তালাওয়াজ 7 উইকেটে হারিয়েছে সাকিবের বারবাডোস ট্রাইডেন্টসকে। ব্যাট হাতে এদিন নামতে হয়নি সাকিবকে, আর বল হাতেও করেছেন মাত্র 1 ওভার। ত্রিনিদাদের পোর্ট অফ স্পেনে টস হেরে ব্যাটিংয়ে নামা বারবাডোস দলীয় 6 রানে স্মিথ ও হোল্ডারকে হারিয়ে বিপাকে পড়ে। তবে দ্বিতীয় উইকেট জুটিতে রেইফার ও শোয়েব মালিক 102 রানে পার্টনারশিপ গড়লেও রান আগায় ধীর গতিতে। রেইফার 36 ও মালিক করেন 49 রান। শেষ দিকে পোলার্ডের 13, আজহার মেহমুদের 14 ও মায়ারসের 12 রানে 5 উইকেটে 148 রান করে বারবাডোস। জবাবে শুরুতে গেইলকে হারালেও ওয়ালটন ও সাঙ্গাকারার ব্যাটে এগিয়ে যেতে থাকে জামাইকা। সাকিব আল হাসান ম্যাচের 9ম ওভারে এসে দেন 8 রান। শেষ পর্যন্ত ওয়ালটনের 45, সাঙ্গাকারার অপরাজিত 50 ও শেষ দিকে আন্দ্রে রাসেলের 5 বলে 23 রানের সুবাদে 7 উইকেট হাতে রেখে জিতে যায় জামাইকা তালওয়াজ। এবারে অ্যাশেজের খবর। কেনিংটন ওভাল টেস্টের তৃতীয় দিন শেষে অস্ট্রেলিয়ার চেয়ে 245 রানে পিছিয়ে আছে স্বাগতিক ইংল্যান্ড। শুক্রবার 4 উইকেট হারিয়ে তারা দিন শেষ করে 247 রানে। এর আগে অজিরা 9 উইকেটে 492 রান করে নিজেদের প্রথম ইনিংস ঘোষণা করে। দ্বিতীয় দিনে বিনা উইকেটে 32 রান করা ইংলিশরা এদিন ব্যাট করতে নেমে জো রুট ও অধিনায়ক কুকের ব্যাটে এগিয়ে যেতে থাকে। তবে দলীয় 68 রানে ব্যক্তিগত 25 রানে প্যাভিলিয়নে ফেরেন অধিনায়ক কুক। এরপর রুট ফেরেন ব্যক্তিগত 68 রানে। এরপরে হাল ধরে নির্ভরযোগ্য ট্রট ও পিটারসেন। ট্রট 40 রানে ফিরলেও পিটারসেন ক্যারিয়ারের 32তম হাফ সেঞ্চুরি তুলে নিয়ে সমান 50 রানে আউট হন। এরপর বেল ও ওকসের ব্যাটে দিন শেষ করে ইংলিশরা। ইয়ান বেল 29 ও ক্রিস ওকস অপরাজিত আছেন 15 রানে। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরো একবার। রাজনৈতিক দলগুলো কি অবাধ নির্বাচনের পথ বের করতে হবে, মন্তব্য মার্কিন রাষ্ট্রদূতের। সংলাপে জাতিসংঘ মহাসচিবের উদ্যোগ ফলপ্রসূ হবার আশা। ভিসি প্রভিসি অবরুদ্ধ থাকার প্রতিবাদে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পাল্টা কর্মসূচি। অচল অবস্থা নিরসনে বিকেলে শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক। নির্মাণের 6 মাস পর হরিপুরে চালু হচ্ছে দেশের সবচেয়ে বড় বিদ্যুৎ কেন্দ্র। এখনো শেষ হয়নি সিদ্ধিরগঞ্জ বাখরাবাদ গ্যাস পাইপলাইনের কাজ। প্রয়োজনের তুলনায় দেশে বিশেষজ্ঞ চিকিৎসক কম থাকায় সাক্ষাৎ নিতে বিড়ম্বনা। সুযোগ নিচ্ছে অসাধু ক্লিনিক ও ডায়াগনস্টিক ব্যবসায়ীরা। এবং টিসিবির পেঁয়াজ আমদানির ঘোষণার পর রাজধানীর পাইকারি বাজারে কমতে শুরু করেছে পেঁয়াজের দাম, কমেছে চিনি এবং ভোজ্য তেলের দামও। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv আর সঙ্গে থাকুন সময়ে।